দর্শক আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। জাপানের অভিবাসন নীতি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এরই মাঝে আসন্ন বছরগুলোতে ভিসা রিনিউ ফি ৬,০০০ থেকে বাড়িয়ে ৪০,০০০ ইয়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে জাপানের আইন কানুন মেনে চললেও ও অপরাধে না জড়ালে তাদের জন্য নেই চিন্তার কোনো কারণ, এমন আশ্বাস দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। জাপান থেকে সহকর্মী আহমেদ নাইমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। জাপানে বসবাস প্রায় ৪০ লাখ অভিবাসীর। ক্ষমতায় আসার পরপরই দেশটির অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপের ইঙ্গিত দেন জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তারই জেরে ভিসা ফি ৬,০০০ ইয়েন থেকে বাড়িয়ে ৪০,০০০ করা হয়েছে। গেল ৩ বছরে জাপানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। বর্তমানে দেশটিতে বসবাস করছেন প্রায় ৪০,০০০ বাংলাদেশি। সরকারের নতুন সিদ্ধান্তে তাদের মাঝে ছড়িয়ে পড়েছে উৎকণ্ঠা। এটা যদি অ্যাকচুয়ালি কার্যকারী হয় আমাদের জন্য আসলেই কষ্ট হবে। এই সমগ্র বিষয়টি শুধু আমরা বাংলাদেশি নয়, জাপানে অবস্থানরত প্রায় ৪০ লক্ষ বিদেশি প্রচণ্ডভাবে চিন্তিত। তবে জাপানের আইন কানুন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হলে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। তাদের বক্তব্য হচ্ছে যারা জাপানে বসবাস করবে তারা যেন জাপানের নিয়ম কানুন মেনে চলে। যদি নিয়ম কানুন কালচার এই বিষয়গুলো মেনে চলে তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই। জাপানে আসার পরে জাপানিজ ভাষার পাশাপাশি আমরা আমাদের কালচার শিখে আসতে হবে এবং এখানে আসার পরে সেটি যথাযথভাবে চর্চা করতে হবে। তবে দেশটির রাজনীতিবিদরা বলছেন জাপানে সুনাম রয়েছে বাংলাদেশিদের, তাদের অপরাধের মাত্রা খুব কম, তাই বাংলাদেশিদের ওপর পড়বে না এসব নীতির কঠোর প্রভাব। আমি বিশ্বাস করি বাংলাদেশি বা দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ জাপানি আইন লঙ্ঘন করবে না। তাই জাপান ও বাংলাদেশের মধ্যে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের জন্য একসাথে কাজ করতে এলডিপি এবং প্রধানমন্ত্রী তাকাইচির প্রতি আহ্বান জানাচ্ছে। জাপান আর বাংলাদেশ বন্ধু, দুই দেশের পতাকারও খুব মিল। বাংলাদেশি আর জাপানিদের মধ্যে ভালো বন্ধুত্ব হতে পারে। উভয় দেশের নাগরিকদের পরস্পরের মধ্যে আস্থা এবং বিশ্বাস স্থাপন করা উচিত। তবে সম্প্রতি বেশ কয়েকটি দেশের অভিবাসীদের মাঝে বেড়েছে অপরাধ প্রবণতা। জাপানের অভিবাসী আইন কড়াকড়ির সিদ্ধান্তের পেছনে একেও দুষছেন অনেকে। রেজবানা সায়মা, যমুনা নিউজ। চীনের ইউনান প্রদেশে শেষ হয়েছে আন্তর্জাতিক প্রতিনিধি দলের সপ্তাহব্যাপী ভ্রমণ। এই দলে ছিলেন বাংলাদেশের প্রতিনিধিও। এছাড়া বিভিন্ন দেশ থেকে অংশ নেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। যৌথভাবে এই ভ্রমণের আয়োজন করে ইউনান প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ এবং চায়না ডেইলি। অঞ্চলটির নৃতাত্ত্বিক সংস্কৃতি, ইতিহাস, আগ্নেয়গিরির অদ্ভুতুরে দৃশ্য এবং শান্ত প্রকৃতি উপভোগ করে পুরো প্রতিনিধি দলটি। পূর্ব লন্ডনে গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের কোঅর্ডিনেটর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অংশগ্রহণ করেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের কোঅর্ডিনেটর আব্দুল বাসির, কোঅর্ডিনেটর কমিটির সম্মানিত সদস্য আলতাফ হোসেন বাইস, ফজলু, মোস্তাফিজুর রহমান চৌধুরী, রুহুল, মকলু মিয়া সহ আরও অনেকে। সভায় ৩ জন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। আগামী বছর এপ্রিলের মধ্যে কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত হয় সেখানে। ইংল্যান্ডে চট্টগ্রাম সমিতি ইউকের ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চাটগাঁয়া মেজবান। প্রায় ৫ শতাধিক অতিথির অংশগ্রহণে এটি এক অনন্য প্রবাসী মিলন মেলায় অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতেই লেস্টারে কমিউনিটির পক্ষ থেকে চট্টগ্রাম সমিতি ইউকে এর চেয়ারপারসন নাজিম উদ্দিনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অতিথিদের জন্য পরিবেশিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি, গরুর মাংস, নলা, ডাল ও সাদা ভাত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুল ইসলাম, মনসুরুল হক, আব্দুল হক, রাশেদ, মোহাম্মদ আলমগীর সহ কমিউনিটির ব্যক্তিবর্গ। কাতারেও যাত্রা শুরু করেছে মাসালা মুড রেস্টুরেন্ট নামের নতুন একটি বাংলাদেশি রেস্তোরাঁ। ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন স্বত্বাধিকারী ওবায়দুর রহমান রানা। সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটির ব্যক্তিবর্গ ও অনেক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমেদ মালেক, বিপ্লব ভূঁইয়া, গোলাম মোস্তফা, এম এ সালাম সহ প্রবাসী বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। দক্ষিণ কোরিয়ার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানসম্মত স্বাস্থ্যকর খাবার পরিবেশনই রেস্তোরাঁটির লক্ষ্য জানিয়েছেন উদ্যোক্তারা।
আমার বাংলাদেশি প্রবাসী যারা কাতারে আছেন তারা এখানে একবার এসে হলেও মানে আসেন, হোটেলে আসেন, একবার খানা খেয়ে যান। আমার মনে হয় এটা ভোলার মতো না। কোনো অনুষ্ঠান করার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই আসবেন। ইনশাআল্লাহ সবথেকে কম খরচে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করব। ব্রিটেনের ওল্ড হ্যামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে যাত্রা শুরু করলো ফ্লেভার কিউ রেস্টুরেন্ট। ফেদারস্টোল রোডে উদ্বোধন করা হয় রেস্তোরাঁটির। আবুল হোসেন মামুন, দিলওয়ার হোসেন শিবলি ও রাজু কামালের যৌথ মালিকানায় চালু হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী ও সাংবাদিকরা। ফিতা কেটে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ম্যানচেস্টারস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনার জোবায়েদ হোসেন। এছাড়াও অতিথি ছিলেন আব্দুল জব্বার MBE, মোহন আলী, আব্দুল মালিক, নজরুল ইসলাম, আব্দুল করিম সহ আরও অনেকে। উদ্যোক্তারা জানান বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আধুনিক ফিউশনও পাওয়া যাবে সেখানে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ভোটের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনগণের রায় আনতে হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেন, জনগণের সামনে উন্নয়ন পরিকল্পনা কেবল বিএনপি তুলে ধরেছে। দলের নেতাকর্মীরা সক্রিয় না হলে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির ৩১ দফা কর্মসূচির বাইরে দক্ষ পেশাজীবীদের সমন্বয়ে জনগণের জীবন ঘনিষ্ঠ ৮টি পরিকল্পনা প্রস্তুত করেছে বিএনপি। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের দেশ গড়ার সেই পরিকল্পনা তুলে ধরা হচ্ছে দায়িত্বশীল নেতাকর্মীদের সামনে, যা বাস্তবায়িত হলে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষ উপকৃত হবেন বলে মনে করে বিএনপি। আমি ১ বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। কর্মসূচির ৫ম দিনের সমাপনী অধিবেশনে যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি কোনো স্বপ্ন দেখাচ্ছে না, পরিকল্পনা করছে। যে আমার মা, আমাদের সকলের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা, বা এটা বলে আমি আমার নিজের কষ্টের কথাই বলতে পারতাম আপনাদের কাছে, আমি কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরছি না। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মৌলিক পরিকল্পনাগুলো, মৌলিক বিষয়গুলো, এগুলো বিএনপি ছাড়া আর কে বলছে? কেউ বলছে না। কিন্তু আর মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আনতে হবে নির্বাচনের দিন, ভোটের দিন। কিন্তু বিএনপির যাবতীয় পরিকল্পনা বাস্তবে রূপ দিতে হলে জনসমর্থন প্রয়োজন। সেজন্য নেতাকর্মীদের উদ্যোগী হওয়ার তাগিদ দিয়ে ঘরে ঘরে মাঠে মাঠে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। জনগণের প্রতিনিধিত্ব করতে হবে। জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে, আমাদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। মিটিং করে করে বললে হবে না, ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে, মাঠে মাঠে যেতে হবে। কে কয়বার ক্ষমতায় থাকবে আর কাকে কিভাবে আমরা সাইজ করব, রাজনীতির ভাষায় বললাম, এটি যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে তো হবে না। আপনাকে তো দেশ নিয়ে পরিকল্পনা করতে হবে। হরদম মিথ্যে কথা বলে একটি পক্ষ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্যরা কিন্তু হরদম বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না? বিভ্রান্ত করা, আপনার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে যদি আমরা, এবং এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র। ইনশাল্লাহ আপনারাই পারবেন আগামী দিনের যে ষড়যন্ত্র আছে সেটিকেও মোকাবেলা করতে গণতন্ত্রের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে। তারেক রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে শিক্ষকদের প্রশিক্ষিত করতে ওয়ান টিচার ওয়ান ট্যাপ পলিসি গ্রহণ করবে বিএনপি সরকার। জনগণের সমর্থনে সরকার গঠনের সুযোগ পেতে ধানের শীষের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশও দেন তারেক রহমান। আপনার সামনে থাকবে ধানের শীষ, আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক বাণিজ্য আরও শক্তিশালী হচ্ছে বলে জানালেন ডাচ রাষ্ট্রদূত ইউরিস ভান রোমেল। চট্টগ্রামের সীতাকুণ্ড শীতলপুরে বিএম কন্টেইনার ডিপো পরিদর্শনকালে তিনি আরও বলেন, ডিপো পরিচালনায় উন্নত অটোমেশন, রিয়েল টাইম মনিটরিং সিস্টেম এবং কঠোর নিরাপত্তা প্রোটোকলের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক বাণিজ্য ও লজিস্টিক খাতে কৌশলগত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের মহাব্যবস্থাপক নাজমুল আক্তার খান সহ অনেকে। রাজধানী যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হলো সাউথ কোরিয়া এডুকেশন সেমিনার। যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারে এই সেমিনারের আয়োজন করে অ্যাব্রড ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম। বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও সঠিক নির্দেশনা দিতেই এই আয়োজন করা হয়েছে। সেমিনারে শিক্ষার্থীদের
কোরিয়ার অ্যাডমিশন, স্কলারশিপ সহ অন্যান্য সুবিধা সম্পর্কে তথ্য দেওয়া হয়। এছাড়া অন স্পট কাউন্সেলিং, এলিজিবিলিটি চেক এবং প্রশ্নোত্তর সেশন শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ আকর্ষণ। অনুষ্ঠিত হলো দ্বাদশ বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ। 2012 সাল থেকেই দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা শুরু হয়। এরই ধারাবাহিকতায় প্রতিরক্ষা সংলাপ 10-11 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধি দল অংশ নেয়। এই সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচিত হয়। বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবেলা, শান্তিরক্ষা কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুদেশের বিদ্যমান সুসম্পর্ককে আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগ অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এবং যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল সারা রুস। বাংলাদেশ নেদারল্যান্ডস নৌ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সেনানিবাসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে স্মারকটি সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান এবং নেদারল্যান্ডসের পক্ষে সই করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মিস্টার জরিস ভন বোমেল। এর ফলে দুদেশের মধ্যে সামরিক বিশেষজ্ঞদের মাঝে যোগাযোগ বাড়বে, যা নৌ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।